আমরা নিউটনের ফার্স্ট ল পড়ে ফেলছি। এবার আমরা পড়বো হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে, ঠিক আছে? তো নিউটনের সেকেন্ড ল, আমাদেরকে কি বলে? নিউটনের সেকেন্ড ল, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, নিউটনস সেকেন্ড ল অফ মোশন। তো নিউটনের সেকেন্ড ল আমাদেরকে কি বলে? নিউটনের সেকেন্ড ল আমাদেরকে বলে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, 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 রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে ফোর্স, হচ্ছে ফোর্স, ফোর্স। বুঝছো? তো নিউটনের সেকেন্ড ল বলে the force applied on an object is its rate of change of momentum. The force applied on an object is its rate of change of momentum. তো এখানে নিউটনের সেকেন্ড লতে আসলে আমরা কি পাইছি? নিউটনের সেকেন্ড লতে আমরা পাইছি হচ্ছে ডেফিনিশন অফ ফোর্স। তাহলে হোয়াট ইজ ফোর্স? হোয়াট ইজ ফোর্স? ফোর্স মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্স মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্স মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে? তাহলে ফোর্স এটাকে আসলে এভাবেও লিখছে কিছু ক্ষেত্রে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। ঠিক আছে? তো তুমি বই পড়বা, আমি কখনো বলবো না যে তুমি বই পড়বো না। আমি যা যা পড়াচ্ছি ওগুলো বই থেকে দেখে দেখে একটু ছোট ছোট করে নোট করার চেষ্টা করবা। ঠিক আছে? ওটা করলে তোমার কাছে একদম ফার্স্ট ক্লাস নোট থাকবে। যদি তুমি আমার ক্লাস নোটটাই লিখো তখন দেখবা যে তোমার যে স্পিচটা আছে বা তোমার যে প্রেজেন্টেশনটা আছে ওটা ধরো অতটা আপ টু দা মার্ক, মানে আপ টু দা লেভেল হবে না। ঠিক আছে? কারণ আমি তো পড়ানোর সময় চাচ্ছি যে বিষয়গুলো ক্যাজুয়াল থাকুক, কিন্তু লেখার সময় তো তুমি আর এত ক্যাজুয়াল ভাবে লিখতে পারবে না। ওকে, যেটাই হোক, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে ফোর্স, অথবা বলতে পারো যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, সরি, ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, force directly proportional to rate of change of momentum, force directly proportional to rate of change of momentum. আমি হয়তো কিছুক্ষণ আগে ভুলে বলে ফেলছিলাম যে rate of change of momentum directly proportional to force, না, force directly proportional to rate of change of momentum। তাহলে তোমার নিউটনের সেকেন্ড ল এই দুইটা কথাই একসাথে বলছে। ইদার তুমি এটা লিখবা the force applied on an object is its rate of change of momentum, অথবা তুমি এটা লিখবা the force applied on an object directly proportional to the rate of change of its momentum। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে হচ্ছে এক সেকেন্ডে মোমেন্টাম কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, এক সেকেন্ডে মোমেন্টাম কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে? তো আমরা বললাম যে ইন 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 ডেলটি টাইম, 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 change of momentum in delta time, 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 change of momentum হচ্ছে del p। তাহলে in 1 second, in 1 second, in 1 second, in 1 second change of momentum কি হবে? in 1 second change of momentum হবে del p by del t, del p by del t, del p by del t, del p by del t। এই যে del p by del t আছে, এই যে del p by del t আছে, এটাই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে হচ্ছে এক সেকেন্ডে কি পরিমাণ মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, সেটা আমরা এখানে ইউনিটারি মেথডে কি পাচ্ছি? del p by del t। সেটা আমরা এখানে ইউনিটারি মেথডে কি পাচ্ছি? del p by del t। তাহলে ফোর্স কি? ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যেটা হচ্ছে del p by del t, যেটা হচ্ছে del p by del t, যেটা হচ্ছে del p by del t, যেটা হচ্ছে del p by del t। বুঝা গেছে? ওকে, ওকে, ভেরি গুড। এবার দেখো, ধর একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট, হ্যাঁ, এটা একটা অবজেক্ট, এটার এটার মাস হচ্ছে m, এটার মাস হচ্ছে m, আর এটা এটা u ভেলোসিটিতে, এটা u ভেলোসিটিতে, আহ, এটা u ভেলোসিটিতে মোশনে ছিল, এটা u ভেলোসিটিতে মোশনে ছিল। তো এটা হচ্ছে তার ইনিশিয়াল, এটা হচ্ছে তার ইনিশিয়াল ইনিশিয়াল ভেলোসিটি, এটা তার ইনিশিয়াল ভেলোসিটি। এবার এটার উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করব, এবার এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করব। তো ফোর্স অ্যাপ্লাই করলে অবশ্যই মাসের তো কিছু হবে না, ফোর্স অ্যাপ্লাই করলে অবশ্যই মাসের তো কিছু হবে না। তাহলে কি চেঞ্জ হবে ফোর্স অ্যাপ্লাই করলে? ফোর্স অ্যাপ্লাই করলে ভেলোসিটিটা চেঞ্জ হবে। ফোর্স অ্যাপ্লাই করলে কি চেঞ্জ হবে? ফোর্স অ্যাপ্লাই করলে ভেলোসিটিটা চেঞ্জ হবে। তো ভেলোসিটিটা ইউ থেকে ভি হয়ে যাবে। এই যে ভি ভেলোসিটিটা আছে, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ভি ভেলোসিটিটা কি? ফাইনাল ভেলোসিটি। এখানে যদি তোমাকে আমি বলি ইনিশিয়াল মোমেন্টাম বের করো, what is momentum in the first place? Momentum is the product of mass and velocity। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি? ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে মাস এন্ড ইনিশিয়াল ভেলোসিটির প্রোডাক্ট, মাস এন্ড ইনিশিয়াল ভেলোসিটির প্রোডাক্ট, এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। এখন আমি তোমাকে বললাম ফাইনাল মোমেন্টাম বের করতে। ফাইনাল মোমেন্টাম কি? মাস এন্ড ফাইনাল ভেলোসিটির প্রোডাক্ট, মাস এন্ড ফাইনাল ভেলোসিটির প্রোডাক্ট। এখন যদি তোমাকে আমি বলি চেঞ্জ অফ মোমেন্টাম বের করতে, তোমাকে ধরো আমি বললাম চেঞ্জ অফ মোমেন্টাম বের করতে, এটা কি হবে? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, which is
ফাইনাল মোমেন্টাম কি ভি, এমভি, আর ইনিশিয়াল মোমেন্টাম কি এমইউ। তাহলে এখানে দিন শেষে কি পাচ্ছি, এম কমন নিলে পাচ্ছি ভি মাইনাস ইউ। তাহলে এম ভি মাইনাস ইউ এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। এম ভি মাইনাস ইউ এটাই হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। এম ভি মাইনাস ইউ এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, ওকে। এবার ডেল টি বিষয়টা একটু বুঝাই, ডেল টি বিষয়টা বুঝাই। সাধারণত ডেল দিয়ে আমরা বুঝি হচ্ছে চেঞ্জ টাইম, ডেল দিয়ে কি বুঝি চেঞ্জ। ডেল, ডেল এই যে অপারেটরটা আছে, ডেল অপারেটরটা সাধারণত বুঝাই চেঞ্জ কে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে এখানে চেঞ্জ আসছে কোত্থেকে, এখানে চেঞ্জ আসছে কোত্থেকে, এখানে চেঞ্জ আসছে কোত্থেকে। আচ্ছা ধরো তুমি এই ঘটনাটা অবজার্ভ করতেছো, তুমি ধরো এই ঘটনাটা অবজার্ভ করতেছো, তুমি ধরো এই ঘটনাটা অবজার্ভ করতেছো। এই যে অবজেক্টটা ইউ ভেলোসিটিতে প্রথমে যাচ্ছে, এরপরে তার উপর ফোর্স অ্যাপ্লাই করে তার ভেলোসিটিটাকে ভি করা হবে। এই যে ঘটনাটা আছে, এই ঘটনাকে ধরো তুমি অবজার্ভ করতেছো। এখন বোঝার চেষ্টা করো। তো ধরো এই ঘটনাটা অনেক আগে শুরু হয়েছে, এই ঘটনাটা ধরো অনেক আগে শুরু হয়েছে, অনেক আগে থেকে অবজেক্টটা কি, অনেক আগে থেকে অবজেক্টটা ইউ ভেলোসিটিতে চলতেছিল, অনেক আগে থেকে অবজেক্টটা ইউ ভেলোসিটিতে চলতেছিল। তাহলে এখানে হচ্ছে ধরো 0 সেকেন্ড, তুমি ঘটনাটা এখান থেকে অবজার্ভ করা শুরু করছো। তো একটা সময় 5 সেকেন্ড অতিক্রম হবে, একটা সময় ধরো 10 সেকেন্ড অতিক্রম হবে। ধরো যেই মুহূর্তে 10 সেকেন্ড অতিক্রম হয়েছে সেই মুহূর্তে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো। যেই মুহূর্তে 10 সেকেন্ড অতিক্রম হয়েছে ঠিক সেই মুহূর্তে তুমি কি অ্যাপ্লাই করছো, ফোর্স অ্যাপ্লাই করছো। 10 সেকেন্ড, 10 সেকেন্ড যখন হয়েছে তখন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তখন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। আচ্ছা, তখন তুমি ফোর্স, এবার ফোর্সটা কতক্ষণ অ্যাপ্লাই করছো, ধরো তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো 5 সেকেন্ড ধরে। ফোর্সটা কতক্ষণ ধরে অ্যাপ্লাই করছো, 5 সেকেন্ড ধরে। তো ধরো আবার কি করলে, আবার তুমি ধরো 20 সেকেন্ড পর্যন্ত বা 25 সেকেন্ড পর্যন্ত পুরো ঘটনাটা অবজার্ভ করলে, পুরো ঘটনাটা 25 সেকেন্ড পর্যন্ত অবজার্ভ করলা। আচ্ছা তুমি আমাকে বলো তো এখানে মোমেন্টাম চেঞ্জ হয়েছে শুধুমাত্র এটুকু সময়ে না, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এটুকু সময়, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এটুকু সময়। এখানে কত সেকেন্ড আছে, এখানে আছে, এখানে আছে 15 মাইনাস 10 অর্থাৎ 5 সেকেন্ড, 10 অর্থাৎ 5 সেকেন্ড। ঠিক আছে, তো এখানে তুমি কি করছো, টাইমের একটা ডিফারেন্স বের করছো না। দিস ডিফারেন্স অফ টাইম ইজ কল্ড ডেল টি। ডিফারেন্স বা চেঞ্জ সেটাই ডেল রিপ্রেজেন্ট করে। তাহলে ডেল টি মানে কি, চেঞ্জ অফ টাইম বা ডিফারেন্স অফ টাইম। কিভাবে চেঞ্জ অফ মোমেন্টামের ক্ষেত্রে চেঞ্জ অফ টাইমের গল্পটা আসতেছে, আশা করি তুমি বুঝতে পারতেছো, আশা করি তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, তাহলে এই ডেল টি পরিমাণ অর্থাৎ এই 5 সেকেন্ডে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তো 5 সেকেন্ডে যদি মোমেন্টাম এই পরিমাণ চেঞ্জ হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে ওটা বের করবা। আর যখন তুমি ওটা বের করে ফেলবা তখন তুমি ফোর্স পেয়ে যাবা। কারণ 1 সেকেন্ডে মোমেন্টাম কি পরিমাণ চেঞ্জ হয় সেটাই হচ্ছে ফোর্স। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ নন এজ ফোর্স। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা আসি, আমরা এখানে লিখি F সমান সমান কি ছিল, F সমান সমান ছিল ডেল পি ডিভাইডেড বাই ডেল, ডেল পি ডিভাইডেড বাই ডেল টি। এরপর দেখো তোমার এখানে মধ্যে এই যে ডেল পি আছে, তুমি ডেল পির পরিবর্তে কি লিখতে পারো, ডেল পির পরিবর্তে লিখতে পারো এম ভি মাইনাস ইউ। এখন এটা কেন লিখতে পারতো সেটা আমি বুঝাই বলবো না, ঠিক আছে, বুঝাই বলবো না, কারণ কিছুক্ষণ আগে বুঝিয়েছি একটা জিনিসটা এতবার বোঝানোর দরকার নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি করতে পারি, আমরা এমটাকে একটু সামনে নিয়ে আসি, আমরা এমটাকে একটু সামনে নিয়ে আসি, আমরা এমটাকে একটু সামনে নিয়ে আসি, এখানে রাখি, এখানে রাখি হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা এটা কি কোথাও দেখছি লাগতেছে, ভি মাইনাস ইউ, এটা কি কোথাও দেখছি লাগতেছে? এক্স্যাক্টলি, ভেরি গুড। এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ফর্মুলা, এটা হচ্ছে কি অ্যাক্সেলারেশনের ফর্মুলা। তাহলে এখান থেকে এফ সমান সমান এম এ, এখান থেকে আসে এফ সমান সমান এম এ। এই যে আইকনিক ফর্মুলাটা আছে, ফোর্সের এই যে আইকনিক ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কোথা থেকে আসে, ফোর্সের এই আইকনিক ফর্মুলাটা আসে হচ্ছে, ফোর্সের এই আইকনিক ফর্মুলাটা আসে তোমার আহ, এই নিউটনের সেকেন্ড ল থেকে, নিউটনের সেকেন্ড ল থেকে। তো ফার আশা করি কোনো প্রবলেম নাই নিউটনের সেকেন্ড লতে, সো ফার আশা করি কোনো প্রবলেম নিউটনের সেকেন্ড লতে, সো ফার আশা করি কোনো প্রবলেম নাই নিউটনের সেকেন্ড লতে। আচ্ছা, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, আশা করি কোনো সমস্যা নেই। এবার আমরা কিছু জিনিস করব, এবার আমরা কিছু জিনিস করব। ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে আমরা একটা মাত্র ফর্মুলা জানি, সেটা হচ্ছে s সমান সমান vt। এখানে s বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্টকে, v বোঝাচ্ছে ভেলোসিটিকে, আর t বোঝাচ্ছে সময়কে অর্থাৎ টাইম। ওকে, এবার
আমরা ইউনিফর্ম ভেলোসিটি ফর্মুলা শেষ করলাম। এখন আমরা যাব হচ্ছে অ্যাক্সেলারেশনে। অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা অ্যাক্সেলারেশন, শুধুমাত্র অ্যাক্সেলারেশন রিলেটেড ফর্মুলা। অ্যাক্সেলারেশন রিলেটেড ফর্মুলা কোনগুলা? v is equals to u plus at, করছি না? s is equals to u plus v অথবা v plus u divided by u plus v into t divided by 2 divided by 2, এটা হচ্ছে কি? এটা হচ্ছে s, ঠিক আছে? এরপরে কি? f is equals to ut plus half a t square, করছি না এগুলা? এরপরে কি ছিল? t square is equals to u square plus 2as। এখানের মধ্যে b কি বুঝাচ্ছিল? এখানে b বুঝাচ্ছিল ফাইনাল ভেলোসিটি, এখানে b বুঝাচ্ছিল ফাইনাল ভেলোসিটি, এখানে b বুঝাচ্ছিল ফাইনাল ভেলোসিটি, u বোঝাচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি, u বোঝাচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি, u বোঝাচ্ছিল ইনিশিয়াল ভেলোসিটি, s বোঝাচ্ছিল ডিসপ্লেসমেন্ট, s বোঝাচ্ছিল ডিসপ্লেসমেন্ট, s বোঝাচ্ছিল ডিসপ্লেসমেন্ট, s বোঝাচ্ছিল ডিসপ্লেসমেন্ট। এরপরে t বোঝাচ্ছিল টাইম, t বোঝাচ্ছিল টাইম, আর a বোঝাচ্ছিল অ্যাক্সেলারেশন, a বোঝাচ্ছিল অ্যাক্সেলারেশন, a বোঝাচ্ছিল অ্যাক্সেলারেশন। তাহলে যেখানে অ্যাক্সেলারেশন আছে সেখানে এইসব ফর্মুলা অ্যাপ্লিকেবল, যেখানে অ্যাক্সেলারেশন আছে সেখানে এইসব ফর্মুলা অ্যাপ্লিকেবল। তার মানে তোমাকে যদি f is equals to ma এটা কখনো বের করতে দেয়, কখনো যদি তোমাকে ফোর্স বের করতে দেয়, কখনো যদি তোমাকে ফোর্স বের করতে দেয়, কখনো যদি তোমাকে ফোর্স বের করতে দেয়, তাহলে তোমার মাথায় এই দুইটা ফর্মুলা আসবে। একটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, আর একটা হচ্ছে আরেকটা কি ma, ঠিক আছে? ma এটাও তোমার মাথায় আসবে। মূলত তোমার f is equals to ma এই ফর্মুলাটাই মাথায় আসবে। তো তোমাকে হয়তো অ্যাক্সেলারেশন সরাসরি দিবে না, তোমাকে অ্যাক্সেলারেশন সরাসরি না দিয়ে তোমাকে এমন কিছু প্যারামিটার দিবে যাদের মাধ্যমে তুমি অ্যাক্সেলারেশন বের করতে পারবা। আর অ্যাক্সেলারেশন বের করার জন্য কোন ফর্মুলা আছে তোমার কাছে? এই ফর্মুলাই আছে, এগুলোর বাইরে তোমার কাছে কোনো ফর্মুলা নাই, ঠিক আছে? তো এই জিনিসটা লিখে রাখো তোমার খাতায়, তোমার এটা কাজে আসবে। ওকে, এবার আমরা পড়বো নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনস থার্ড ল অফ মোশন, নিউটনস থার্ড ল অফ নিউটনস থার্ড ল অফ মোশন, 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 নিউটনস থার্ড ল অফ মোশন। তো নিউটনস থার্ড ল কি ছিল? এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। কেন যেন এটা সবাই অনেক পছন্দ এই এই ল, এভরি action has its equal and opposite reaction. Every action has its equal and opposite reaction. আচ্ছা, এটা সবার মাথায় থাকে। তো এখানের মধ্যে জাস্ট একটা জিনিস ক্লিক করো, every action force has its equal reaction. Every action force has its equal and opposite reaction. Has its equal and opposite reaction. আচ্ছা, তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ধরো তুমি তোমার বন্ধুর মুখে থাপ্পড় মারছো, তুমি তোমার বন্ধুর মুখে, তো তুমি যখন তোমার বন্ধুর মুখে থাপ্পড় মারতেছো তখন কিন্তু তুমি তোমার বন্ধুর মুখের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছো। তুমি তোমার বন্ধুর মুখে থাপ্পড় মারতেছো মানে হচ্ছে তুমি তোমার বন্ধুর মুখে ফোর্স অ্যাপ্লাই করতেছো। এখন তোমার বন্ধুর মুখও কিন্তু তোমার হাতের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে, তোমার বন্ধুর মুখও কিন্তু তোমার হাতের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে। এখন এটা কিভাবে বুঝবা যে তোমার হাতের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে? যখন তুমি তোমার বন্ধুকে থাপ্পড় মারবা দেখবা তুমি নিজেও অল্প অল্প ব্যথা পাচ্ছ, তুমি নিজেও তোমার হাতে ব্যথা পাচ্ছ। তো তুমি যে ব্যথা পাচ্ছ এটা কেন পাচ্ছ? কারণ তোমার বন্ধুর মুখ তোমার হাতের উপর ফোর্স অ্যাপ্লাই করছে। এখন তুমি যে পরিমাণ ফোর্সে তুমি যে পরিমাণ ফোর্স তোমার বন্ধুর মুখের উপর অ্যাপ্লাই করবা, তোমার বন্ধুর মুখও তোমার হাতের উপরে ঠিক একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি আমার বন্ধুকে থাপ্পড় মারলাম, ও ব্যথা বেশি পাইছে, আমি ব্যথা কম পাইছি, কিন্তু ফোর্স আমি যে পরিমাণ দিছি ও ঠিক সেই পরিমাণ দিছে। এটা তো উদ্ভট লাগতেছে। যদি ফোর্স একই হয় তাহলে আমার আর ওর ব্যথা তো একই হওয়ার কথা, কিন্তু ব্যথা একই না কেন? ব্যথা নির্ভর করে নার্ভ এন্ডিং এর উপর। চেহারায় নার্ভ এন্ডিং অনেক বেশি, হাতে নার্ভ এন্ডিং অনেক কম, এই কারণে হাতে ব্যথা কম অনুভব হয়, মুখে ব্যথা
বেশি অনুভব হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউটনস থার্ড ল অফ মোশন বুঝে গেছি। এবার দেখ তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছিলে তোমার বন্ধুর মুখের উপরে, সেটাকে বলা হচ্ছে অ্যাকশন ফোর্স। তোমার বন্ধুর মুখ তোমার হাতের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটাকে বলা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। তাহলে অ্যাকশন ফোর্স কাজ করতেছে তোমার বন্ধুর মুখে, আর রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে তোমার হাতে। তাহলে অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স একই অবজেক্টে কাজ করে না। অ্যাকশন ফোর্স রিঅ্যাকশন ফোর্স একই অবজেক্টে কাজ করে না। অ্যাকশন ফোর্স কি করে না, একই অবজেক্টে কাজ করে না। অ্যাকশন ফোর্স এন্ড রিঅ্যাকশন ফোর্স, অ্যাকশন ফোর্স এন্ড রিঅ্যাকশন ফোর্স, অ্যাকশন ফোর্স এন্ড রিঅ্যাকশন ফোর্স, অ্যাকশন ফোর্স এন্ড রিঅ্যাকশন ফোর্স do not do not do not do not do not act on the same object, do not act on the same object, do not act on the same object, do not act on the same object. Brilliant. এটা হচ্ছে নিউটন থার্ড ল আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, নিউটন থার্ড ল আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। ক্লিয়ার? আশা করি বুঝতেছি। এবার আমরা নিউটনের তিনটা ল শেষ করে আমরা সামনের দিকে যাব, আর সামনের দিকে আমরা বিভিন্ন টাইপের ফোর্স পড়বো, বিভিন্ন টাইপের ফোর্স পড়বো। ঠিক আছে, প্রথমে যে ফোর্সটা পড়বো তার নাম হচ্ছে টেনশন ফোর্স, তার নাম হচ্ছে টেনশন ফোর্স, তার নাম হচ্ছে টেনশন ফোর্স। তো টেনশন ফোর্স রিলেটেড যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা সবসময় অবজেক্ট থেকে বাহিরের ডিরেকশনে কাজ করবে, সবসময় অবজেক্ট থেকে বাহিরের ডিরেকশনে কাজ করবে, অবজেক্টের দিকে কখনো কাজ করবে না, অবজেক্টের দিকে কখনো কাজ করবে না, অবজেক্ট থেকে বাহিরের দিকে টেনশনটা কাজ করবে। ঠিক আছে, অবজেক্টের বাহিরের দিকে কাজ করবে, অবজেক্ট এর বাহিরের দিকে অ্যাক্ট করে। আচ্ছা, টেনশন ফোর্স কি আমরা বুঝি? টেনশন ফোর্স কি আদৌ আমরা বুঝি? টেনশন ফোর্স, আমি একটু টেনশন ফোর্সের একটু টেনশন ফোর্সটা বোঝানোর চেষ্টা করি। আমি একটু টেনশন ফোর্সটা বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আহ, দেখো আমি যদি একটা কেবল বুঝতেছি, ওকে, তো আশা করি আমাকে দেখা যাচ্ছে, রাইট? আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার একটা কেবল, রাইট? তো এই যে কেবলটা আছে, হ্যাঁ, এই যে কেবলটা আছে, আমি যদি এই কেবলটা কি করি, এরকম করে ঘুরাই, হ্যাঁ, এরকম করে ঘুরাই, তো যখন আমি এরকম করে ঘোরাবো তখন আমরা খেয়াল করব যে এই যে আমার কেবলটা আছে এটা কি টান টান হয়ে থাকবে, কি হয়ে থাকবে, টান টান হয়ে থাকবে, এটা টান টান হয়ে থাকবে। তো যখন আমি এটাকে ঘোরাবো তখন আমার এই যে কেবলের এই প্রান্তটা আছে, এই যে আমার লাইটনিং, সরি টাইপ সি, হ্যাঁ টাইপ সিটা আছে, এই টাইপ সি এর উপরে, এই টাইপ সি এর উপরে, এই টাইপ সি এর উপরে একটা ফোর্স কাজ করবে, টাইপ সি এর উপরে কি কাজ করবে, একটা ফোর্স কাজ করবে, আর ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই সেন্টারে দিয়ে কাজ করবে। যখন আমি এটাকে ঘোরাবো, ঠিক আছে, যখন আমি এটাকে ঘোরাবো, কারেক্ট, যখন আমি এটাকে ঘোরাবো তখন কিন্তু এটা একটা সার্কুলার পাথে চলবে, সার্কুলার পাথে ঘুরবে না? তখন কিন্তু আমি যেখানে ধরে আছি এটাই কিন্তু সেন্টার, ওই সার্কুলার পাথে, এটাই কিন্তু কি ওই সার্কুলার পাথে সেন্টার। তখন এটার উপর যে ফোর্সটা কাজ করবে এটা কোন দিকে কাজ করবে, সেন্টারের দিকে কাজ করবে, অর্থাৎ এই দড়ি বরাবর কাজ করবে, ঠিক না, এই দড়ি বরাবর কাজ করবে। তাহলে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে এই টাইপ সিটা, টাইপ সি হচ্ছে কি অবজেক্ট, টাইপ কেবল, টাইপ সি আউটলেটটা কি, এটাই হচ্ছে কি অবজেক্ট। আর এটার উপর যে ফোর্সটা কাজ করতেছে ওটা কোন দিকে কাজ করতেছে, ওটা অবজেক্টের বাইরের দিকে কাজ করতেছে, ওটা অবজেক্টের বাহিরের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে টেনশন ফোর্স, এটাই কি টেনশন ফোর্স। টেনশন ফোর্স রিলেটেড যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেনশন ফোর্স সবসময় বাইরের দিকে কাজ করে, টেনশন ফোর্স সবসময় বাইরের দিকে কাজ করে, টেনশন ফোর্স সবসময় বাইরের দিকে কাজ করে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আবার স্ক্রিনে চলে যাই। তাহলে টেনশন ফোর্স সবসময় বাহিরের দিকে কাজ করে, টেনশন ফোর্স সবসময় বাহিরের দিকে কাজ করে, টেনশন ফোর্স সবসময় বাহিরের দিকে কাজ করে। তাহলে এটা একটা অবজেক্ট, এটার উপর যে টেনশন ফোর্স কাজ করবে এটা সবসময় কি অবজেক্টের বাহিরের দিকে কাজ করবে। আর এই টেনশন ফোর্সটা কখন ক্রিয়েট হচ্ছে, যখন অবজেক্টটাকে একটা দড়ি দিয়ে কি করতেছি আমরা, একটা দড়ি দিয়ে যখন আমরা সার্কুলার পাথে অবজেক্টটাকে ঘোরাচ্ছি, যখন একটা দড়ি দিয়ে অবজেক্টটাকে আমরা একটা সার্কুলার পাথে ঘোরাচ্ছি, তখনই কিন্তু তখনই কিন্তু এই টেনশন ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, তখনই কিন্তু এই টেনশন ফোর্সটা ক্রিয়েট হচ্ছে।
বোঝা গেছে? তখনই কিন্তু এই টেনশন ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, আশা করি বুঝতেছো, তো আমরা যখন এই সার্কুলার পাথে কি করব, যখন আমরা এই সার্কুলার পাথে এই অবজেক্টটাকে গোল গোল ঘোরাবো, হ্যাঁ, তখন এই অবজেক্টের উপরে টেনশন ফোর্সটা কাজ করবে কোন দিক দিয়ে, দড়ি বরাবর সেন্টারের দিকে, তো টেনশন ফোর্সের একটা এক্সাম্পল দিয়ে টেনশন ফোর্সটাকে তোমার কাছে সহজ করে দিলাম। এই যে টেনশন ফোর্স আছে, এই টেনশন ফোর্সকে রিপ্রেজেন্ট করা হয় টি দিয়ে। এই টেনশন ফোর্সকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো আমরা টেনশন ফোর্স করে ফেলছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স অফ দ্য সারফেস, 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 রিঅ্যাকশন ফোর্স অফ এ সারফেস, রিঅ্যাকশন ফোর্স অফ এ সারফেস, সেটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স অফ এ সারফেস, ঠিক আছে? ওকে, এবার আসো, তো যেটা একটু বোঝার চেষ্টা করি রিঅ্যাকশন ফোর্স অফ এ সাবজেক্ট। আচ্ছা, জিনিস চিন্তা করো, আমি তোমাকে দুইটা ঘটনা দিলাম। এটা হচ্ছে একটা ভদ্রলোক, হ্যাঁ, এটা একটা ভদ্রলোক। এই ভদ্রলোক কি করতেছে, এই ভদ্রলোক জাস্ট ফ্লোরের উপর দাঁড়ায় আছে, এরপর আমি আরেকটা ভদ্রলোক আঁকবো, সে কি করতেছে, সে লাফালাফি করতেছে, সে লাফালাফি করতেছে। এবার তুই আমাকে বল, প্রথম ভদ্রলোক ফ্লোরের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে নাকি দ্বিতীয় ভদ্রলোক ফ্লোরের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে? প্রথম ভদ্রলোক তাহলে অ্যাপ্লাই করতেছে না। আচ্ছা, এবার তোমার একটা ঘটনা ধরো, যখন আমরা ছোট ছিলাম তখন কি করতো, তখন আমাদের বাবা বা আমাদের বড় ভাই ঘোড়া সাজতো, আমরা তাদের পিঠের উপরে উঠতাম, হ্যাঁ, এরপরে কি করতাম, পুরা ঘর ঘুরতাম, ঠিক না? কিছুক্ষণ পরে কি হইতো, তাদের পিঠে ব্যথা হওয়া শুরু হইতো। কারণ এমন তো না যে আমি আমার বাপের পিঠের উপর লাফাইতাম, এমন তো না, আমি তো শুধু ছিলাম, তাহলে ওনার পিঠে ব্যথা কেন হইতো? বিকজ আমি তার পিঠে একটা ফোর্স অ্যাপ্লাই করতাম, ওই ফোর্সটা হচ্ছে আমার ওয়েট, ওই ফোর্সটা হচ্ছে কি আমার ওয়েট, ওই ফোর্সটা কি আমার ওয়েট, বুঝছো? তার মানে কি, তার মানে একটা মানুষ দাঁড়ায় আছে মানে সে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, যেটা হচ্ছে তার ওয়েট, যেটা হচ্ছে তার ওয়েট। এবার একটা মানুষ লাফালাফি করতেছে, প্রথমত সে তার ওয়েট সম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, নিচের দিকে অ্যাপ্লাই করবে, এরপর লাফালাফির কারণে সে একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করবে, সে লাফালাফির মাধ্যমে কি করবে, সে একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করবে, বুঝছো? ক্লিয়ার? আমি তোমাকে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি যে এই ভদ্রলোক কি করছে, এই ভদ্রলোক এই সারফেসের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে সারফেস কি করবে, সারফেস এই ভদ্রলোকের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যে ফোর্সটা কিসের সমান হবে, এই ভদ্রলোক যে ফোর্স অ্যাপ্লাই করছে তার সমান হবে। এটা আমরা কোত্থেকে শিখছি, এটা আমরা শিখছি নিউটনের থার্ড ল থেকে। এই ভদ্রলোক যদি ফ্লোরের উপরে এমজি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে ফ্লোর এই ভদ্রলোকের উপরে ঠিক একই পরিমাণের আরেকটা বল অ্যাপ্লাই করবে, ওই বলটাকে আমরা বলবো, ওই ফোর্সটাকে আমরা বলবো রিঅ্যাকশন ফোর্স, যেহেতু এখানের মধ্যে ভদ্রলোক ফ্লোরের উপরে এমজি প্লাস এভি পরিমাণ বল প্রয়োগ করতেছে, এমজি প্লাস এভি পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছে, তাই বলে ফ্লোরও ভদ্রলোকের উপরে এমজি প্লাস এভি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। তো ভদ্রলোক যে ফোর্সটা ফ্লোরের উপর অ্যাপ্লাই করে, সারফেসের উপর অ্যাপ্লাই করে, সেটাকে বলা হয় অ্যাকশন ফোর্স, আর সারফেস যে ফোর্সটা ভদ্রলোকের উপর অ্যাপ্লাই করতেছে সেটাকে বলা হয় রিঅ্যাকশন ফোর্স, এবার একটা জিনিস মাথায় রাখো, রিঅ্যাকশন ফোর্স, রিঅ্যাকশন ফোর্স, রিঅ্যাকশন ফোর্স সব সময় সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে, রিঅ্যাকশন ফোর্স সবসময় 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 সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। আমরা কি এটা বুঝছি? আশা করি বুঝছি।
আশা করি বুঝছি। এখানে এই যে রিঅ্যাকশন ফোর্সটা আছে এটা কি সারফেসের সাথে ঠিক পারপেন্ডিকুলার না, সোজা সারফেসের উপরে না, তাহলে রিঅ্যাকশন ফোর্স সারফেসের সাথে পারপেন্ডিকুলার। এবার এবার কাহিনী একটু গড়বড় হবে। হ্যাঁ, দাঁড়াও আমরা কালার দিই। এটা একটা অবজেক্ট, কারেক্ট, এটা একটা অবজেক্ট। এবার এই অবজেক্টের উপর কি কাজ করতেছে? ওজন কাজ করছে। এই অবজেক্টের উপর ওজন কাজ করছে ঠিক কোন দিকে? ঠিক নিচের দিকে। ওজন সবসময় কোন দিকে কাজ করবে? ঠিক নিচের দিকে কাজ করবে। এখন কথা হচ্ছে যে রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই যে সারফেস আছে, সারফেসে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে না? এই রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? এদিকে না? হ্যাঁ, এদিকে কাজ করবে, ঠিক না? এই রিঅ্যাকশন ফোর্সটা কি হবে? এমজি এর সমান হবে। তো এই যে কথাটা বললাম এটা ভুল বললাম। এটা কি ভুল? এটা কি ভুল? এখন তোমাকে বলি, এবার আমি তোমাকে বলি যে আসলে তোমাকে রিঅ্যাকশন ফোর্স এবং সারফেস এটা আসলে তোমাকে কিরকম করে পড়ানো উচিত ছিল? অবজেক্ট যেমন ধরো এখানে ভদ্রলোক সারফেসের উপরে তার ওয়েট পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করতেছে। ভদ্রলোক সারফেসের উপরে এই ফোর্সটা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করতেছে। অবজেক্ট সারফেসের উপর অবজেক্ট সারফেসের উপর যে ফোর্সটা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করে, সারফেস ঠিক সেই পরিমাণ ফোর্স অবজেক্টের উপরে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড অ্যাপ্লাই করে। তো এখন এই যে অবজেক্টটা আছে সে কিন্তু পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড এমজি অ্যাপ্লাই করতেছে না। এবার তুমি বলতে পারো যে এমজি তো সোজা নিচের দিকে, এটা কিভাবে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড হচ্ছে না? ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার বুঝলাম, এটা পারপেন্ডিকুলার বুঝলাম, বাট এটা পারপেন্ডিকুলার কার সাথে? এটা পারপেন্ডিকুলার হচ্ছে এই লাইনটার সাথে, এটা পারপেন্ডিকুলার হচ্ছে এই লাইনটার সাথে, এটা পারপেন্ডিকুলার এই লাইনটার সাথে, কিন্তু এটা কিন্তু এই সারফেসের সাথে কি না? এটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার না, এটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার না, কিন্তু এটার একটা অংশ, কিন্তু এটার একটা অংশ সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এটার একটা অংশ সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এটার একটা অংশ সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এটার একটা অংশ সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তো এমজি কি? ওয়েট। ওয়েট কি? একটা ভেক্টর। ওয়েট কি? একটা ভেক্টর। ওয়েট হচ্ছে কি? একটা ভেক্টর। ওয়েট হচ্ছে কি? একটা ভেক্টর। তো ভেক্টরের কোন একটা ডিরেকশন বরাবর আমরা তার অংশ বের করতে পারি। ভেক্টরের কোন একটা দিক বরাবর আমরা তার অংশ বের করতে পারি, এটা হচ্ছে ওয়েট। ওয়েট এদিক বরাবর কি পরিমাণ কাজ করতেছে, অথবা ওয়েটের কোন অংশটা এদিক বরাবর কাজ করতেছে, এটা আমরা বের করতে পারি। কিভাবে বের করব? ওয়েটের অংশ বের করতেছি এদিক বরাবর, ওয়েটের অংশ বের করতেছি এদিক বরাবর, তাহলে আগে ওয়েটটাকে লিখবো, এরপরে কস দিব, এরপরে যেদিক বরাবর ওয়েটের অংশ বের করতেছি সেই দিকের সাথে ওয়েটের অ্যাঙ্গেলটা বসাবো। বুঝছো? এভাবে এভাবে আমরা কি পেয়ে যাব? অবজেক্ট সারফেসের উপর পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে এটা পেয়ে যাব। অবজেক্ট সারফেসের উপর পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে এটা পেয়ে যাব। তো এখন অবজেক্ট সারফেসের উপর কি পরিমাণ ফোর্স পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করতেছে? এমজি কস থিটা পরিমাণ ফোর্স। তাহলে সারফেস অবজেক্টের উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে? এমজি কস থিটা, কিন্তু কোন দিকে অ্যাপ্লাই করবে? পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড, পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড। তাহলে সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে, সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে সারফেস অবজেক্টের উপরে এমজি কস থিটা সমান একটা রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। আশা করি বুঝছো। তাহলে আমরা টেনশন ফোর্স করছি, আমরা রিঅ্যাকশন ফোর্স করছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।